নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভনিং অ্যান্ড ওয়েলকাম টু ক্যালিফোর্নিয়া টিভি গ্লোবাল লাইভ। আবার আমরা সকলে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে আপনাদের বিনোদনের জন্য। আমরা ক্যালিফোর্নিয়া টিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি কিছু না কিছু নতুন আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। আর সেই কারণেই আজকে আমরা আপনাদের জন্য উপহারের ডালা থেকে যে স্পেশাল উপহারটা নিয়ে এসেছি সেটা হলো আপনাদের সকলের প্রিয় একটা সঙ্গীত সন্ধ্যা বা একটা সঙ্গীত আড্ডা। গান কার না ভালো লাগে? আমরা সকলেই গান ভালোবাসি। বিভিন্ন রকম মনের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রকমের গান গড়ে ওঠে এবং সেই সমস্ত গান আমাদের মনের বিভিন্ন রকম অনুভূতিকে প্রকাশ করে। সেই কারণেই ক্যালিফোর্নিয়া টিভির পক্ষ থেকে আমি চন্দ্রানী এবং আমার সমস্ত ক্যালিফোর্নিয়া টিভি পরিবার আমার প্রিয় দর্শক অর্থাৎ আপনাদের জন্য নিয়ে এসেছে আজকের এই সঙ্গীত সন্ধ্যা। কিন্তু এই সঙ্গীত সন্ধ্যায় কিভাবে জমবে আড্ডাটা ভাবছেন তো আপনারা সবাই? তাহলে আসুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের স্টুডিওর সেই মানুষটির কাছে যার সাথে আজকে গল্পে গানে আমরা জমজমাটি একটা আড্ডা দেব ক্যালিফোর্নিয়া টিভির পক্ষ থেকে। আসুন আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের যিনি গেস্ট বা আমাদের আজকের যিনি অতিথি তার কাছে। আমরা চলে যাব আমাদের আজকের অতিথি শ্রীমান আশিস কুমার পালের কাছে এবং আমরা আশিস বাবুর মুখ থেকেই শুনে নেব তার জীবনের এই পথ চলা। অসংখ্য অভিনন্দন এবং স্বাগত আপনাকে আশিস বাবু ক্যালিফোর্নিয়া টিভির পক্ষ থেকে। আশিস বাবু, আমরা আপনার সম্পর্কে অনেক শুনেছি বা আপনার গানও অনেক শুনেছি, অনেক দেখেছি। কিন্তু আজকে আমরা আপনার সাথে সরাসরি আড্ডায় যাওয়ার আগে আমাদের দর্শকদের অনুরোধে একটু জানতে চাইবো আপনার সঙ্গে যিনি আছেন তার ব্যাপারে। একটু যদি আমাদের বলেন। অবশ্যই দিদি, আজকে আমার সঙ্গে যিনি আছেন গিটারে জুনিয়র পাপি লাইলা, উনি নমস্কার দাদা। অনেকটা সময় ধরে বন্ধকে উনি বাজাতেন এবং বিশ্বের প্রায় সব জায়গাতেই উনি গেছেন আর কি গান বাজনা নিয়ে। ওনার গিটার মানে আমাদের এই গানটার খুবই বিখ্যাত। তো উনি লাকিলি ওনাকে আজ আমরা পেয়ে গেছি সঙ্গে। এমনিতে উনি অ্যাভেলেবেল থাকেন না, খুবই ব্যস্ত থাকেন আর কি। তার বাইরে দুজন ফটোগ্রাফার, মানে আমারই সব রিলেটিভ, আমার ছেলে এবং আমার ভাইপো রয়েছে আমার সঙ্গে। একটু তাদের সাথে পরিচয় করে দিই। আমার ভাইপো নমস্কার, বাবাই পাল। এটা আমার ছেলে বাবাই পাল। এরা দুই ভাই মিলে আমাকে ভিডিও গুলো বানাতে এবং ইন্সপায়ার করতে আর কি সহযোগিতা এরা করে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাপিদা আপনাকে এবং আপনার সহকারী যারা আছেন, আপনার ছেলে এবং আপনার ভাইপো, তাদের সকলকে অসংখ্য অভিনন্দন ক্যালিফোর্নিয়া টিভির তরফ থেকে আমাদের এই প্ল্যাটফর্মে। তো আজকে সমস্ত দর্শকেরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের কাছে নিশ্চয়ই আমরা গল্প, গান সবকিছু নিয়ে পৌঁছে যাব। আরো বেশি করে তারা জানবেন যে আশিস বাবু কে এবং তার পথ চলা কোথা থেকে শুরু, কিভাবে আজকে তিনি আমাদের সামনে এসেছেন। তো আশিস বাবু, আমরা আপনার বিষয়ে জানবো তার আগে যেহেতু এটা গানের আড্ডা, সেজন্য আমরা অনুরোধ করব আপনি যদি আপনার একখানি সুন্দর গান দিয়ে আজকের এই সন্ধ্যাটা শুরু করেন। অবশ্যই গান তো হবেই। তো আমি কি তাহলে একটা গান গাই, তারপরে নিশ্চয়ই কথা হবে? নিশ্চয়ই নিশ্চয়ই। আজকের এই সন্ধ্যায় আজকে আমরা যে গানটা গাইতে যাচ্ছি এটা হচ্ছে দুই বাংলার সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বের একটা গান। গানটি লিখেছেন মন্টু দাস মহাশয় এবং সুর আমি করেছি।
আর আজকে তো গিটারে যাকে পেয়েছি ওনাকে তো পাওয়াই মুশকিল, অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার ওনাকে আজকে পেয়েছি আমি। তো সেই গান এখন আমি লাইভে আপনাদের দিয়ে শোনাচ্ছি। আপনাদের কি সাউন্ড ঠিক যাচ্ছে তো, শোনা যাচ্ছে তো? একদম একদম, আমরা একদম সুন্দরভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ও গঙ্গা পড়লে বাধা কোন সেবা ভুললে তোমার বাড়ি পদ্মা পারে কান্দে ওরে ঢাকাই শাড়ি পদ্মা পারে কান্দে ওরে ঢাকাই শাড়ি ও গঙ্গা পড়লি বাধা কোন সেবাতে ভুলিয়ে তোমার বাড়ি পদ্মা পারের কান্দে ওরে ঢাকাই শাড়ি ও গঙ্গা পড়লে বাধা আছে জয় কমাল পারে আজো হাসে আবার গড়াই হারে মিছিল মেলায় যাত্রা গানে আজো হৃদয় করি পদ্মা পারে কান্দে ওরে ঢাকাই শাড়ি ও গঙ্গা পড়লে বাধা বুকের ভাষায় মানুষ ভূগোল চোখের পাতা আইরে বাংলা দাঁড়াই রোদে একটি ছাতা
একই ধারায় বইতে দেয় গঙ্গা জলে নদী পদ্মা পারে ওরে ঢাকায় শাড়ি ও গঙ্গা পড়ে বাধা কোন সে বাঁধে ভুলিলে তোমার বাড়ি পদ্মা পারে ওরে ঢাকায় শাড়ি ও গঙ্গা পড়লে বাধা অসাধারণ, অসাধারণ, অসাধারণ সুন্দর একটা গান আমরা শুনে নিলাম সরাসরি আশিস বাবুর কণ্ঠে এবং বাপি বাবুর যন্ত্র সংযোগে। সত্যি কেউ হয়তো ঠিকই বলেছেন যে সঙ্গীত মানুষের মনের সমস্ত যন্ত্রণা, সমস্ত না ভালো লাগাগুলোকে দূর করে দেয়। আশিস বাবু আবারও সেটা প্রমাণ করে দিলেন যে আমরা ঘরে বসেই কত সহজে পৌঁছে গেলাম ওপার বাংলা আর এপার বাংলার মাঝামাঝি বয়ে যাওয়া গঙ্গা মায়ের খুব কাছাকাছি। অসংখ্য ধন্যবাদ ক্যালিফোর্নিয়া টিভির সমস্ত পরিবার পক্ষ থেকে এবং আমাদের সমস্ত দর্শকদের কাছ থেকে আশিস বাবু, আপনাকে এত সুন্দরভাবে আমাদের আজকের সন্ধ্যাটা শুরু করার জন্য। তো আশিস বাবু, গান তো হলো, এবার আমাদের দর্শকদের খুব জানতে ইচ্ছা করে যে কে এই আশিস কুমার পাল, কোথা থেকে এলেন তিনি, কেনই বা তিনি হঠাৎ করে সমস্ত কিছু ছেড়ে এই মা সরস্বতীর বরপুত্র হিসাবে আমাদের সামনে আসার সিদ্ধান্ত নিলেন। যদি আপনি একটু আমাদেরকে সেই বিষয়ে আলোকপাত করেন। চেষ্টা করছি একটু ছোট করে বলার, মানে বলার যে ব্যাপারটা আর কি। আমি তো গায়ক, গানের লোক, আর যদি বলার ব্যাপারটা আমার খুব একটা পোষায় না। যে আপনি যদি আমার 5খানা গান গিয়ে দিতে বলেন, আমি রান্না গিয়ে দিতে পারি। তো আপনি জিজ্ঞেস করছেন, আমি ছোট করে একটু বলি আমার কথা। গান শেখার যে ব্যাপারটা, সেটা আমার খুবই পারিবারিক আর কি। মানে ছোটবেলা থেকে গান আমাদের বাড়িতে গানের চল ছিল, এবং তখন ছোটবেলায় আমরা সন্ধ্যাবেলায় বাবা বলতেন যে একটু ভগবানের নাম করে, ঈশ্বরের নাম করে তারপরে ওরা পড়াশোনা যা করার করবে। তো সেই সময়টা থেকে আমাদের একটা বাড়িতে কীর্তন গানের প্রচলন ছিল। তো সেই কীর্তন গানে আমাদের তিন ভাই ছোট ভাই কলকাতায় এখন একটা অফিসে আর কি পশ্চিমবঙ্গ সরকারের কর্মরত। আমার বর্তা কাল্লা হাসপাতাল, মানে যে সিএলএটি হেডকোয়ার্টার, সেখানে পোস্টিং। 3 ভাই আমরা চাকরি করি আর কি। আমি সেলে আছি, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে। তো সেই সময় থেকে 3 ভাই মিলে আমাদের একটা ওই গানের জলসাই বলেন আর কীর্তন গানই বলুন, কখনো কখনো একটু ভাটিয়ালি হয়ে গেল, একটু বাউল হয়ে গেল, এইটা থেকে শুরু হলো। তো সেইটা যে একটা আমাদের মানে গলার রেওয়াজের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, সেটা পরবর্তীকালে বোঝা গেল। বিভিন্ন রকমের গান আর কি, কীর্তনাঙ্গের, বাউলাঙ্গের, ভাটিয়ালি অঙ্গের, তার সঙ্গে সঙ্গে তো মান্নাদে অবশ্যই ছিলেন। মান্নাদের আমি যে জলসা ঘরের যে গানটা, সেই আমি যে জলসা ঘরের গানটা দিয়ে আমার মনে হয় ছোটবেলায় আমি অনেক অনুষ্ঠান করেছি। আমাদের মঞ্চে তখন এখনকার দিনের মতো তো রিয়েলিটি শো ছিল না। তখন যেটা ছিল সেটা হচ্ছে যারা ভালো গাইতো কোন একটা অঞ্চলে, তারা একদম রিমার্কেবল হয়ে যেত এবং তাদেরকে বড়রা ধরে মঞ্চে উঠিয়ে দিত, যা একটু গান নিয়ে আমরা শুনি। তো সেই প্র্যাকটিসটা থেকে মনের মধ্যে একটা উৎসাহ আসে। পরবর্তীকালে বিভিন্ন বন্ধু বান্ধব
তারা ছিলেন আর কি, যারা আমাকে ইন্সপায়ার করেছেন। এরকম তো অনেক লোকেরই নাম বলা যেতে পারে, কিন্তু ব্যাপারটা যখন মিরাকেল হলো সেটা হচ্ছে আমি শেয়ার মার্কেটে কিছুদিন কাজ করতাম কলকাতায়। সাল হচ্ছে 1990-91 সাল। আচ্ছা। তো সেই সময়টাতে কলকাতায় বিভিন্ন বাড়িতে যাওয়া আসা আমার ছিল ওই শেয়ার মার্কেটের দৌলতে। তো সেখানে সব কালচার পরিবারের সাথে মেলামেশার সুযোগে আমার কি হলো, এই ইন্সপিরেশনটা খুব মনে আর কি দাগ কাটলো আর কি। সবাই বলছে যে তোর এত ভালো একটা কণ্ঠ আছে, তো সেটাকে ব্যবহার করছিস না কেন? সেই তখন থেকে কি হলো, আমার একটা মাথায় ভূত চাপলো বলতে পারেন, ভূতই বলি। আর যারা চাকরি বাকরি করি, চাকরি বাকরির বাইরে পরিবার আছে, তার বাইরে আরো অনেক রকমের কাজ আছে। তো সেখান থেকে 1997 সালে একটা কোম্পানি আমাকে সিলেক্ট করলো আর কি গানের জন্য। আমি রেকর্ড করলাম। তো সেই কোম্পানি আমার গান প্রচারও করেছিল। তো ব্যাপার হচ্ছে আজকাল, শুধু আজকাল নয়, গান হিট হয়ে যাওয়া মানে তো শিল্পীর নাম ছড়িয়ে পড়া, কিন্তু সেই হিটের জায়গাটাই বোধহয় আমরা একটু পিছিয়ে আছি, যার জন্য সেইভাবে নাম ছড়ায়নি। কিন্তু এই যে অনবরত লেগে থাকার যে একটা র্যান্ডাম লেগে থাকার যে একটা ব্যাপার আর কি, এটা কিন্তু সেই 97 সাল থেকে শুরু হয়ে গেছে। তো সেই হিসেবে আজকে 27 বছর প্রায় হতে যাচ্ছে, 4 আর 24, হ্যাঁ প্রায় 28 বছর হতে যাচ্ছে, এটা কলকাতার সাথে। কিন্তু তার বাইরেও একটা দীর্ঘ জীবন আর কি, যেটা গান বাজনার চর্চার মধ্যে এখন ছিলাম আর কি। এই গানে আসার আর কি একটা সবথেকে বড় ইচ্ছে, একটা সুযোগ, আমি আজকে যেটুকুই আপনাদের কাছে শোনাতে পারছি সেইটা আর কি। অসংখ্য ধন্যবাদ আশিস বাবু, আমাদেরকে আপনার এত দিনের যে জার্নি বা এত দিনের যে পথ চলা সেটার সঙ্গী বানানোর জন্য। আমরাও জানতে পারলাম, আমাদের দর্শকরা জানতে পারলেন যে যে মানুষটা আজকে একজন ভার্সেটাইল ভোকালিস্ট, বা যাকে আমরা বলতে পারি যিনি সমস্ত দক্ষতার সাথে সব ধরনের গান আমাদের সবার আমোদের জন্য বা আমাদের সকলের মন ভালো করার জন্য গাইতে পারেন, তার জীবনের পথ চলাটাও খুব একটা সহজ ছিল না। খানিকটা ছোটখাটো সংঘর্ষ এবং দোনোমোনো, করব কি করব না, চাকরি, তার সাথে আহ, অবশ্য রকম ভাবেই সঙ্গীত সেই সময়ে পেশা, এটা আমাদের সমাজ খুব একটা মেনে নিতে পারতো না যে ঘরের ছেলে সে শুধুমাত্র গান বাজনা করবে চাকরি বাকরি ছেড়ে। এটা একটু অন্যরকম ছিল। সেই জায়গা থেকে আজকে আশিসবাবু আমাদের সকলের সামনে, আমাদের কাছে সত্যি এটা সৌভাগ্যের যে আমরা ওনাকে আজকে আমাদের এই সন্ধ্যায় পেয়েছি। উনি সত্যি একটা খুব ভালো মেসেজ দিলেন আমাদের সমস্ত দর্শকদের জন্য, যে লেগে পড়ে থাকতে হবে, যেটা যেটা সত্যি খুব বাস্তব, যে রাস্তা চলতে গেলে হোঁচট তো খেতেই হবে, কিন্তু তাতে পথ চলা বন্ধ করা যাবে না। হাঁটতে হতে হবে, হাঁটতে শিখতে হবে, হাঁটতে থাকতে হবে। তো আশিস বাবু, আমরা আবার আপনার কাছে অন্য কোনো একটা আপনার জীবনের গল্প, আপনার জীবনের কোনো মেমরি যেটা আপনি হয়তো কখনো ভুলতে পারেননি সেটা নিয়ে ফেরত আসবো। কিন্তু তার আগে আমরা ভেবেছিলাম যে আপনার কাছ থেকে আমরা শুনে নেব একটা গান, আপনারই একটা ভিডিও যেটা আমরা অনেক কষ্টে খুঁজে পেয়েছি। কিন্তু সত্যি কথা বলতে কি, লোভ সামলাতে পারলাম না, যে মানুষটার সামনে বসে রয়েছেন তার ভিডিও দর্শকদের শোনানোটা খুব একটা বোধহয় আহ মানে নীতিকর হবে না আমাদের কাছে। সেই জন্য আমার অনুরোধ, যদি আপনি পারেন আমাদেরকে একটা যদি শ্যামা সঙ্গীত আপনার গলায় গিয়ে শোনান। হ্যাঁ, আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামের মানে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে লাইভে আমি কয়েকটি গানই করবো, আমি দাদাকে অনুরোধ করবো বাজানোর জন্য, উনি সেটা চেষ্টা করছেন। নিশ্চয়ই। পুরো গানটা হবে কিনা বলতে পারছি না, তবে পার্টলি অবশ্যই আমি। আপনাদের কি ভালো শোনা যাচ্ছে ওখান থেকে? একদম শোনা যাচ্ছে দাদা, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক।
শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ করে মুরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনমে গেল রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। আশিসবাবু এমন ভাবে গানগুলো আমাদের সামনে রাখছিলেন, আমি সত্যি স্পিচলেস। মানে আমি ভাবছিলাম যে কি ভালো হতো যদি সারা রাত আমরা এই সঙ্গীত সন্ধ্যাটাকে চালাতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। মানে এমন ভাবে উনি এত দরদে এই গানগুলো গাইছিলেন যে আমি আমি নিশ্চিত যে আমার মতোই আমার দর্শকরাও যথেষ্ট রকম আপ্লুত। অসংখ্য ধন্যবাদ আশিসবাবু আপনাকে একের পর এক এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। তো আমরা পরবর্তী গানে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো আশিসবাবু, যে আপনার বিভিন্ন সময়ে, যেহেতু আপনি বললেন যে আপনার বাবার হাত ধরে কীর্তনের মাধ্যমে আপনার এই গানের জগতে প্রবেশ, তো এছাড়া আপনার জীবনে এমন কেউ ইন্সপিরেশন বা এমন কারোর নাম যিনি আপনাকে ইন্সপায়ার্ড করেছিলেন যে আপনি একজন ভার্সেটাইল ভোকালিস্ট হন? কারণ ধরুন প্রত্যেকেরই তো একটা নিজস্ব স্ট্রিম থাকে, যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো বা আমি ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীতের স্পেশালিস্ট হব। তো আপনি যদি একটু আমাদেরকে বলেন। আসলে ব্যাপার হচ্ছে যে ছোটবেলা থেকে তো কীর্তন গানের রেওয়াজটা ছিলই। তো আমার এক দাদা ছিলেন, বিস্কুট দাদা, এখন উনি আছেন আর কি, মিন্টুদা। মিন্টুদা আমাকে বিভিন্ন রকম ভাবে গান গাওয়ার জন্য নানা রকম ভাবে সাহায্য করেছেন। আর তার বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কলেজ লাইফ। আমার কলেজ লাইফে অবশ্য ছেলেরা রয়েছে, ওয়াইফও রয়েছে। তো সেখানে আমার একজন, কি বলবো আপনাকে, নিয়ারেস্ট ডিয়ারেস্ট আর কি, তার আজকে নাম করবো না, করাটা ঠিক হবে না, উনি কোথায় আছেন না আছেন আমি ঠিক এখন বলবো না ওনার নামটা। তো উনি কি করতেন, আমি কলেজ যখন গাইতাম
আমাদের মানে কলেজটা হচ্ছে চিত্তরঞ্জন দেশবন্ধু আর কি কলেজে। আমি আচ্ছা। গাইলে তোমার ওই আমার ছবিটা ও সে কি করতো টপে রেখে দিত আর কি, মানে আমাকে ইন্সপায়ার করার জন্য ও এইটা করতো আর কি খাস করে। পরে আমি জানতে পারলাম যে এটা কোন মেয়েটা করতো আর কি, আমার ওই ছবিটা গান গাওয়ার ছবিটা সে টপে রেখে দিত। তো এটা একটা সময় ছিল আমার ভীষণ ভালো লাগতো যে আমি কি এমন গাই যে আমার ছবিটা ও টপে রেখে দেয়। তারপরে দিন দিন যেটা হলো সেটা হচ্ছে প্রফেসররা আর কি জেনে গেল যে আমি তো গাই। তারপরে আমার মনের মধ্যে একটা দাগ কাটা শুরু হলো তখন থেকে যে এই কলেজে এসে যদি এতটা ভালো রেসপন্স পাওয়া যায়, তাহলে এই পৃথিবীতে বিশেষ করে বাঙালিদের যে একটা গর্ব আছে গোটা পৃথিবী জুড়ে, এখানে যদি আমার কোনো রকম সুযোগ পাওয়া যায় তাহলে তো সেখানেও আমার একটা ভালোবাসার জায়গা তৈরি হবে। তো নিশ্চয়ই। সেই করে আর কি আমার ইন্সপিরেশনটা ভীষণ রকম কলেজ লাইফ থেকে চেপেছিল। এখন নিশ্চয়ই উনি আছেন, হয়তো প্রোগ্রামটা উনি দেখছেন। তো সেই ইন্সপিরেশনটা আমি কিন্তু জীবনে ভুলবো না, এটা সব থেকে বড় ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে কলকাতায় গিয়ে যে দুটো মানুষকে আমি পেলাম খুব কাছে, সেটা হচ্ছে বিল্লদা, বিশ্বজিৎ সরকার। উনি আমি কলকাতায় যখন রেকর্ড করতে গেলাম, গান গাইতে গেলাম, উনি প্রায় নিজের করে আমাকে ভাই বানিয়ে ফেলতে। ওনার বাড়িতে একটা রুম থাকতাম, বৌদি খুব স্নেহ করতেন। বিল্লদা আমার থেকে যদি খুব কম হন তো 20 বছরে উনি আমার থেকে সিনিয়র হবেন তখন। তো এখনো আমি ওনার কাছে খুবই স্নেহের পাত্র। আর আরেকটি মানুষের নাম না করলেই নয়, তিনি হচ্ছেন আমাদের আমার চ্যানেলের ওই ডিরেক্টর ছিলেন আর কি, পরম্পরা। তো ওই সরকার বাবু, সরি তো নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো উনি আমাকে বললেন যে আপনি যে লেভেলে গান করছেন তাতে সব গানই আমি আমার চ্যানেল থেকে আমি চালাবো, আপনি আমাকে গান দেন। উনি নিজের করে ওনার বাড়িতে আমাকে না বিচিত্র সরকার, সরি খুব মানে অ্যাকচুয়ালি এই মুহূর্তে হয়তো নামটা মনে পড়ছে না। ওনার সাথে আজকেও কথা হচ্ছে, শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, বয়স হয়ে গেছে ওনার। তো বিচিত্র সরকার মহাশয় আর কি আমাকে খুব ইন্সপায়ার করেছেন। আমার যে গাওয়ার স্টাইলটা ছিল, আমার যে ভোকাল স্টাইল আর কি আছে আর কি গাওয়ার, সেটা আমি খুব পছন্দ করতেন, আমাকে ইন্সপায়ার করেছেন। আরো কয়েকটি মানুষের নাম করতেই হয়, সেগুলো আমাকে বিভিন্ন রকম ভাবে গান, যেমন এই গানটা গাইলাম মন্টু দাস, ও বাংলা গঙ্গা পড়লে বাংলা, মন্টু দাস আমার জন্য অনেক গান লিখেছেন। এবং আমার প্রিয়স্ব গান সব মিলিয়ে এখন প্রায় 50 থেকে 50 খানার মতো রেকর্ড হয়ে গেছে, যেগুলো বিভিন্ন চ্যানেলে সময়ের সাথে সাথে চলে। আর আচ্ছা। তার বাইরে এখনো উনি গান লিখে যাচ্ছেন, মন্টু দাস, অমল গড়াই এবং আমার ভাই জয়নারায়ণ পাল, এরা তিনজন প্রায় এক সমান কি করে একে একটু গাওয়ানো যায়, একটু ইন্সপায়ার করা যায় আর কি। এই কিছুক্ষণ আগেও আমার ভাই আমার সাথে কথা বলে, আরে তোর কখন থেকে তোমার তোর যেটা লাইফটা আছে, আমার এই 8:30 শুরু হবে। আমি পঙ্কজ বাবুকে সেটাই বলেছিলাম যে দেখুন সব তো অপেক্ষা করছে, 8:30 শুরু হবে, একটু লেট হয়ে গেল। তো যাক, ওরা আছে, লাইভে আছে, শুনছে। এই ইন্সপিরেশন গুলোর জন্য আমি বোধহয় গাইডেন্স পাচ্ছি, এইটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের ক্যালিফোর্নিয়া টিভির পক্ষ থেকেও আমরা আপনার জীবনের সমস্ত সেই ইন্সপিরেশনাল মানুষগুলো যারা আপনাকে আজকে আমাদের সামনে আসার জন্য একটা পথ তৈরি করে দিয়েছেন, তাদের সকলকে, নিশ্চয়ই তারা আমাদের সবার থেকে বয়োজ্যেষ্ঠ, তাই তাদের সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম ক্যালিফোর্নিয়া টিভির পক্ষ থেকে, এবং অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের উৎসাহে আমরা আশিস বাবুর মতো একজন শিল্পীকে আমাদের মাঝখানে পেয়েছি। তো দর্শকদেরকে এই সুবাদে জানিয়ে রাখি যে আশিস বাবুকে দেখতে এতটা রিজার্ভ হলেও ওনার মনের কোণে কিন্তু একজন গোপন প্রেমিক লুকিয়ে আছেন, সেটা উনি কথায় কথায় ধরা দিয়ে দিয়েছেন। সেই কারণেই আমরা চটজলদি দেখে নেব যে আশিস বাবু ঠিক কতটা
প্রেমিক মনের মানুষ। আসুন আমরা দেখে নিই আশিস বাবুর একটি ভিডিও, যার গানে গানে আশিস বাবু কাউকে জানাতে চাইছেন তার মনের কিছু গোপন কথা। আসুন দেখে নিই সেই ভিডিও। বাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ব্যথার বাতাস কেঁদে মরে, ব্যথার বাতাস কেঁদে মরে আমার আঙিনায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। আজকে দেহের কুঞ্জ বনে কোন ভ্রমরের গুঞ্জরণে, আজকে দেহের কুঞ্জ বনে কোন ভ্রমরের গুঞ্জরণে, সর্বনাশীর মাতাল কলি, সর্বনাশীর মাতাল কলি ফুল হতে চায়, আয় আয়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। আজকে রাতে ভেবেছিলাম, আজকে রাতে ভেবেছিলাম ফুরিয়ে যাব আমি আধারের ফুল বাগানে, হারিয়ে যাব আমি ভালোবাসার এমন আধার, ভালোবাসার এমন আধার, বিফল বুঝি যায়, বিফল বুঝি যায় এমন রাতে বেদরদি কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। একদম সত্যি কথা, আমাদের সমস্ত দর্শকদের কাছে ধরা পড়ে গেছে যে এই যে সাধারণ মানুষটি যিনি আজকে আমাদের সামনে বসে আছেন, তিনি মোটেও সাধারণ নন, তিনি কতটা প্রেমিক মনের একজন মানুষ। কথা বলতে থাকলে কথা চলতে থাকবে, কিন্তু আজকে দর্শকরা যখন আশিস বাবুকে পেয়েছেন তখন কথা কম গান বেশি, এটা কিন্তু আমাদের একটা লক্ষ্য আজকে। তো আশিস বাবু, আমাদের অনুরোধে আমরা আপনার কাছে আর একবার ফিরে আসব। আপনার যে গানটি সব থেকে বেশি আপনার মনে দাগ কেটেছিল, সেই আমি যে জলসাঘরে গানটা যদি একটিবার আমার দর্শকদেরকে আপনি শোনান। আচ্ছা, একটু হয়ে যাবে, একটু হয়ে যাবে অবশ্যই, নিশ্চয়। একটু প্রবলেম আছে। হ্যাঁ, আমি 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 দাদার সঙ্গে একটা গান কিছুদিন আগে রিহার্সে গেছিলাম, আমি করেছিলাম, ফুলের ছোঁয়া যদি লাগে। জলসা ঠিক ঘরেটা আছে, দাদার এই মুহূর্তে আর কি, এই মুহূর্তে দাদার একটু একটু অসুবিধে হবে। হ্যাঁ, কোনো ফুলের অসুবিধা নেই। ছোঁয়া যদি লাগে। তো ওনার নিশ্চয় সাথে কয়েকদিন আগে ওই ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো সেই জন্য অনেক জায়গাতে এটা খাওয়ার জন্য বলে। নিশ্চয়।
গল্পে আড্ডাই তো সবই হয়, তো কবিতাকে সেটাই বলছি আর কি, যে একটু এদিক ওদিক করে বাজি দিতে হবে না, ঠিক আছে হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, মনে এত কিছু ঘটে যে ছিল না কত ইশারা যে কত কথা বলে, যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, কিছু ভালো বাসা আছে, কিছু কথা বলে চলে, এরকম কত ইশারা আছে, চুপি চুপি কত কথা বলে, যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে, যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে। লাইভে অনেক সময় একটু ভুলত্রুটি হয়ে যায়, বিশেষ করে গানের অন্তরা বললে হয়ে যায়, এখন আমাদের ঘরের মানুষ, আপনাকে যে আমাদের সাথে পেয়েছি এটাই আমাদের সত্যি আমরা অনেক বেশি সৌভাগ্যের অধিকারী যে আমরা আপনাকে আমাদের মাঝে পেয়েছি। শুধু তাই নয়, এই যে একটা গম্ভীর গলার মানুষ, একটা রিজার্ভ মানুষ, তার মনের মধ্যে এত প্রেম আছে,
বুঝতে আমাদের সত্যি দর্শকদের হয়তো একটুখানি অসুবিধা হয়েছিল শুরুতে। তো যাই হোক, বেশি কথা না বলে চলে যাব আরেকটা গানে। কারণ আশিসবাবু আমাদেরকে মনে করিয়ে দিলেন যে খুব শিগগিরই ভ্যালেন্টাইন ডে এবং বাঙালির ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, দুটো একই সাথে একই দিনে আগত। তাই আমার সমস্ত সেই সমস্ত প্রেমিক ভাই বোনের জন্য এই গানটা আশিস বাবুর তরফ থেকে আপনাদের জন্য রইল উপহার। আসুন দেখে নিই কি বলছেন তিনি গানে গানে। আমার মনে রে ময়ূর মলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওড়ে না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে। কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে। ভেঙে গেলে বাসো ঘুরালে আসো, দেব না তো বাধা যদি বাঁশি মালা ফেলে যাও আমার মনে। সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, যে ফুল শুকায় আজ কাল কেউ রাখে না। আরো আর যে তো নিয়মি যে তো বাজি রেখে প্রণয়ের পাশা তুমি খেলে যাও আমার মনে রে ময়ূর মলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওড় না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে। ভীষণ 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 সুন্দর। দর্শকরা হয়তো আপনার সাথে কথা বলতে পারছেন না, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি তাদের মনের ভাব, যে তারা কতখানি আপ্লুত। তারা হয়তো চানই না যে আজকের এই অনুষ্ঠানটা শেষ হোক, কিন্তু আমরা সকলেই ঘড়ির কাঁটার দাস। ঘড়ির কাঁটা মেনে আমাদেরকে এগোতে হবে। আমরা আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছিল যান্ত্রিক গোলযোগের কারণে। তো সেই কারণে আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা ক্ষমা প্রার্থী আপনার কাছে এবং দর্শকদের কাছে। আমাদের আজকের এই অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো চলে যাবার আগে আজকের মতো আশিসবাবু আপনার কাছ থেকে কিছুটা সময় ধার করে নেব আমরা, জেনে নেব আপনার কাছ থেকে যে আজকের প্রজন্মের জন্য আপনার কি বক্তব্য, আপনি কি বলতে চান আমাদের আজকের প্রজন্মকে সঙ্গীত নিয়ে, তাদের জীবন নিয়ে, তাদের পথ চলা নিয়ে।
এটা তো অনেক বড় একটা প্রশ্ন হয়ে গেল, কেননা আমি আমার দিক থেকে কিছু কথা বলতে পারি। আজকের প্রজন্ম কি করবে না করবে, কোনটা করলে ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি বললে কি না বললে সোজা কথা এটা, সেটা হচ্ছে যে গান বাজনা দেখুন করাটা একটা অন্য জিনিস, আর গান বাজনা ভালোবেসে তাকে ধরে রাখা এবং আজীবন সেটাকে সাথী করে চলা, এই কথাটা বোধহয় গভীর একটা মর্মবোধের কথা। যে আমি কবে আমাকে কোন টিভি আমার ইন্টারভিউ দেবে, আমি কবে ফাংশনে যাব, টাকা কামাবো, তার থেকে সংসার চালাবো, এইগুলো অনেক পরে আসেই। আমার 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 আমি যেটা মনে করি ভালো গান বাজনা করা হচ্ছে অত্যন্ত মনের একটা গভীর জায়গা, যেখানে ভীষণ একটা ভালোবাসার লুকিয়ে থাকে, যে যে কোনো অবস্থায় থাকি না কেন আমি এইটাকে আমি চালিয়ে যেতে পারবো। আর দুমদাম হয়তো আজকে বলাটা ঠিক না, হয়তো অত বড় শিল্পী তো আমি হইনি, হয়তো একটু বয়স হয়েছে এই বলতে পারি। এই যে ছোট বয়সে এই যারা গান বাজনা করার জন্য টিভি শো করছে, তাদের জন্য তো কর্মজীবনের একটা বিরাট অংশ সামনে পড়ে থাকে, সেটা কোন রকমই আমার মনে হয় না যে ইগনোর করা উচিত। এই কর্মজীবনে তাদেরকে একটা মানুষের জীবন মানে এখনকার মোটামুটি অ্যাভারেজ বলতে গেলে 75 থেকে 80 ইয়ার্স। তো সেইটার যাতে একটা সুন্দর জীবন সে পায়, সঙ্গে গান গাইতে থাক না, গিয়ে এক্ষুনি লাফি পরে ফাংশন করতে হবে, এক্ষুনি আমেরিকা যেতে হবে, এক্ষুনি আপনার অন্য জায়গা থেকে পয়সা কামানোর জন্য যেতে হবে, এই ব্যাপারটা আমি ডিসলাইক করি। যার জন্য বাচ্চাদেরকে আমি মঞ্চে দেখলে আমার মনে হয় মানে এনাদের বাবা মাদের হয়তো একটু আরো বেশি করে বোঝা, যদিও ওনারা বোঝেন যে এই বয়সে না ঠেলে দিয়ে তাদের ক্যারিয়ার একটা তৈরি করে যদি তারা যাই যাক না, আগে গিয়ে গান বাজনা করাটা অবশ্যই তার জীবনের কাছে একটা বড় প্রাপ্তি হবে, কিন্তু তার একটা ক্যারিয়ারের জন্য একটা ইনকামের জন্য তাকে আগে রাস্তা একটা সামনে একটা বড় জীবন করে থেকে তার ব্যবস্থা কিন্তু করে নিতে হবে। এইটা যদি না করে নিতে পারে, আমি সেদিকে শ্রীকান্ত বাবুর একটা ইন্টারভিউ দেখছিলাম, এবং আমার খুব ফেভারিট শিল্পী শুভমিতা ব্যানার্জি, আমার মনে হয় যে ওনার গান বলে আমি মাদুলি পরে যদি গলায় আমি ঝুলিয়ে রাখতে পারতাম, তাহলে আমার খুব ঘুমটাও ভালো হতো। আমি ওনাকে এতটাই ভালোবাসি, কণ্ঠ মানে অসাধারণ মনে হয়, এবং কি চর্চা উনি করেছেন আর কি। হয়তো আমাদের সমসাময়িকই হবেন, কি একটু বয়স হয়তো উনি কম হবে আমার থেকে, একটু মানে বেশ আমার যেটা মনে হয় উনি কম আমার থেকে বয়সে, কি চর্চার মধ্যে উনি আছেন। তো ওনাদের একটা ইন্টারভিউ দেখছিলাম, খুব সত্যি কথা আমার মনে হলো যে আগেকার যে একটা গান বাজনার যে একটা কেরিয়ার যে তৈরি করা যেত আগেকার দিনে, আমি এই বাকিটার কথাই বলছি। বাকিটা আমার পাশে বসে আছেন, ইনি কিনা পরিশ্রম করেছেন সারাটা জীবন ধরে স্ট্রাগল করে, কিনা বাজিয়েছেন, এবং কত মানুষের সান্নিধ্য গুরুজনের সান্নিধ্য উনি পেয়েছেন। আমি সেই গল্পগুলো মাঝে মাঝে শুনি আর খুব অবাক হই যে গান বাজনা এই যে ধরুন দুদিনের জন্য যারা করে, যে একটা ধরুন আজকে গাইলাম, একটা গাইতে পারলাম আজকে ভালো, কালকে ওই নাম্বারটা কি করে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে পাবলিকের সামনে গিয়ে, এই একটা ব্যস্ততা, এই আমি কি করে শো করবো। আরে ওটা তো হবেই, গভীর ভাবে মনের মধ্যে ঢুকিয়ে তাকে পালন করে লালন করে একটা দীর্ঘ সময় ধরে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা, এইটা আমি সব নতুন প্রজন্মের কাছে আমি বলে দিতে চাইছি যে এটা গান বাজনা মানে শুধুমাত্র আমার কেরিয়ার করবো এটা ভাবলে একদমই হবে না। এই জায়গাটায় কিন্তু তাদেরকে খুব পরিচ্ছন্ন করে বেছে নিতে হবে যে আমি কি করবো, কেননা অনেক লম্বা জার্নি এটা, এবং এই জার্নিটাই পদস্খলন তো হতেই পারে, কিন্তু কোনো মানে সাধারণ কথা নয়, মানে প্রত্যেকটা মানুষের জীবনেই হয়। আর গান বাজনা তো কম্পিটিশন, বিশেষ করে বেঙ্গল আমাদের আমাদের যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক চর্চা, এখানে যে কত গুণীজন আছেন আর কি, তো সেখানে গান দিয়ে খাওয়া
বা গান গেয়ে রোজগার করা একটা বিশাল বড় টাপ ব্যাপার। এই জায়গাটা ভেবে এলে আমার মনে হয় ভালো হয়। আর আরেকটা কথা হচ্ছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে শ্রীকান্ত বাবুর একটা কথা আমার খুব ইন্সপায়ার করেছে। আমাকে উনি বলেছিলেন একটা জায়গাতে ইন্টারভিউতে, যে ভারতীয় গান বাজনা চর্চা মানে সেখানে একটা আধ্যাত্মিকতার কোন একটা ব্যাপার লুকিয়ে থাকবেই। তো এই আধ্যাত্মিক ব্যাপারটা যদি না থাকে, আজকে শিখে ফেললাম, কালকে গ্ল্যামারাস একটা অনুষ্ঠান করে চলে এলাম, পরশু স্টার হয়ে গেলাম, এই চিন্তা ভাবনা গুলো মন থেকে ছেড়ে ফেলাটাই ভালো। প্র্যাকটিক্যাল জীবনটা অনেক কঠিন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আধ্যাত্মিকতা, আমার তো আরাধ্য দেবতা কৃষ্ণ। আমার মনে হয় না যে আমার একটা দিনও ওনাকে স্মরণ ছাড়া আমি থাকতে পারি। এবং যথেষ্ট আমার চাকরি জীবন, পারিবারিক জীবন এগুলো পার করে আমি ওনাকে যে স্মরণে রাখতে পারি, এটা আমি মনে করি যে ওনার স্মরণে হয়তো আমার একটু জায়গা আছে, এটা করতে পারি। এইটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এবং আজকে আপনাদের যে CTV-তে আমাকে যে আজকে যে ইন্টারভিউটা নেওয়া হয়েছে, সেটার পিছনে আমি 100% শুধু নয়, CTVN, আমার চ্যানেল ভিশন, যেগুলো থেকে আমি প্রোগ্রাম করেছি আর কি। CTVN এর যে বাবুকে তো, আমাদের গৌরদাকে তো আমি একটা ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে উনি আমাকে প্রায় উঠিয়ে নিয়ে গেছিলেন অনুষ্ঠানটা করার জন্য। আপনি আসছেন না কেন, এতবার করে ডাকছেন, আপনি আসুন, একটা অনুষ্ঠান করুন লাইভে। তো এই সব কিছুর পিছনে আমার মনে হয় উনি যিনি আছেন উপরে একজন, উনি হচ্ছেন আমার কৃষ্ণ। এই বিশ্বাসটা কিন্তু গান বাজনা করতে গেলে আগামী প্রজন্মের কাছে দরকার। কারণ এটা একটা বিশ্বাসের জায়গা। আজকে গাইলাম, কালকে গাইবো, গাইতে পারবো কিনা, এই ব্যাপারগুলো অনেক বড় প্রশ্ন হয়ে যায়। কিন্তু বলেই আজকে এই অনুষ্ঠানে আমাদের ভালো লাগার কথা জানালাম। নিশ্চয়ই, নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আশিস বাবু। আপনি খুব দামি একটা কথা বলেছেন যে আত্মার সাথে যদি সেই যোগ সাজসটা না হয়, যদি সেইভাবে মা সরস্বতীর আরাধনা না করা হয়, তাহলে আমার মনে হয় সঙ্গীত চর্চা করাটা আমাদের সকলের কাছে একেবারেই অনর্থক। সঙ্গীত মানেই শুধুমাত্র যে টাকা আয় করব সেটা নয়। সঙ্গীত মানে হলো তাকে ভালোবাসা, তাকে বোঝা, তার সেই গভীরতায় ডুব দিয়ে সেখান থেকে খুঁজে বের করে আনা সঙ্গীতের আসল মুক্তকে। আমরা সকলেই জানি গান মানে বিভিন্ন রকমের শাখা প্রশাখা, এবং সেই সমস্ত শাখা প্রশাখাই এক জায়গায় এসে মেলে। আর সেই জায়গাটা বোধহয় আশিস কুমার পাল। তিনি গানের বিভিন্ন রাস্তায় হেঁটেছেন। তিনি একজন ভার্সেটাইল ভোকালিস্ট, আজকে আমাদের সামনে উপস্থিত। আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে সেই জন্য আমরা আশিস বাবুর কাছে শেষবারের মতো একটা বেয়ারা অনুরোধ নিয়ে এসেছি। উনি যদি আমাদের আজকের এই অনুষ্ঠানটা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করেন, কারণ রবীন্দ্রনাথের গান বিনা অনুষ্ঠান একটু অন্যরকম লাগে। তো আশিস বাবু, আপনার কাছে এই বেয়ারা অনুরোধটা আমাদের CATV তরফ থেকে। অবশ্যই দিদি ভাই, আমি চেষ্টা করছি আমার মতো করে গাওয়ার। নিশ্চয়। অনেক প্রতীক্ষার ফসল কবিগুরুর এই গানটার মধ্যে ফুটে উঠেছে। আমার এত ভীষণ ভালো লাগে। অবশ্য ওনার গান গাইতে গেলে আমার ভীষণ ভয়ও লাগে। তার কারণ হচ্ছে একদম নিখুঁত ভাবে গাওয়াটা আমার মনে হয় না। আজকে আমরা যারা রবীন্দ্র অনুরাগী রয়েছি আর কি, একদম নিখুঁত ভাবে গাওয়াটা খুবই একটা সমস্যার ব্যাপার। আমি চেষ্টা করছি ওনার গান অত্যন্ত সম্মান জানিয়ে গাওয়ার চেষ্টা করছি। কতটা কি হবে জানি না। এবং গানটা আমাদের ভীষণ ভাবে ইন্সপায়ার করে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে।
দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের তারে, দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের তারে, আমার সুর দুই পাই জড় আমি পাইনি তোমারে, হারিয়ে আছো তুমি আমার গানের পারে। আকাশ বহে মরি মরি আর দেখিয়ে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো আর হয়ে হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজা সকল বেলা, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজা সকল বেলা, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, দাঁড়িয়ে আছো তুমি গানের পারে, আমার সুর তুলি পাই জড় আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি গানের পারে। ভীষণ সুন্দর, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনেই, আশিস বাবু এবং বাপি বাবু। আজকে আমরা সকলে অপারক, যেতে একেবারেই মন ইচ্ছেও নেই, কিন্তু যেমন বললাম
ঘড়ির কাঁটায় সময় বলছে এবার আমরা আজকের অনুষ্ঠানের শেষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। তাই রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মাধ্যমে আমাদেরকে আজকের অনুষ্ঠান না চাইতেও শেষ করতে হবে। সিএটিভির সমস্ত পরিবর্গের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে আশিসবাবু, বাপিবাবু এবং আপনার সমস্ত পরিবারবর্গকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের সিএটিভি দর্শকদের সঙ্গে ভাগ করলাম। আমার সঙ্গে আমাদের এই জমজমাটি আড্ডায় অংশগ্রহণ করার জন্য এবং সেই সূত্রে সমস্ত দর্শকদেরকে জানাই যে আপনারা এটা লাইভ দেখতে পাচ্ছেন এখন এবং পরবর্তী সময়ে আপনারা ইউটিউবে, ফেসবুকে সর্বত্র দেখতে পারবেন। আমাদের সিএটিভির পক্ষ থেকে বা আমাদের সিএটিভির চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা আশিস বাবুর গান শুনতে পাবেন এই লাইভের পরেও। এবং সেই সূত্রে আরো কি, যদি আপনারাও ঠিক এই একই রকমে ইচ্ছুক থাকেন বা ইন্টারেস্টেড থাকেন আমাদের সিএটিভির মাধ্যমে পৌঁছে দিতে আপনাদের গান, আপনাদের কবিতা কিংবা আপনাদের কথা সমস্ত দর্শকদের কাছে, তাহলে অবশ্য রকম ভাবেই যোগাযোগ করতে পারেন আমাদের ক্যালিফোর্নিয়া টিভিতে। আজকের মতো বিদায় আশিস বাবু, বিদায় নেবেন বাপি বাবু এবং তার সমস্ত গ্রুপ। আসছি আবার আমরা স্বর্ণালী সন্ধ্যায় ঠিক ফেরত পাবো আশিস বাবু, বাপি বাবুকে এই সুন্দর গানে বরপুত্র শ্রীমান আশিস কুমার পালকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর মতো বিদায় নিচ্ছি। মামা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো